আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস শৈলচূড়ায় চাঁদের হাসি, দ্বিতীয় অধ্যায়, স্মৃতির স্পর্শে, পর্ব 9। নিকিতা সপ্তাহখানেক আগে দেশে এসেছে। সে পেশায় একজন চার্টার্ড প্রফেশনাল অ্যাকাউন্ট্যান্ট। কানাডার একটি প্রতিষ্ঠিত অ্যাকাউন্টিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কর্মরত, পাশাপাশি একজন উৎসাহী ট্রাভেল ব্লগার এবং জনপ্রিয় বার্ড ফটোগ্রাফার। এবার সে জাফলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তার লক্ষ্য এই মৌসুমে দুর্লভ প্রজাপতির পাখি ও স্থানীয়দের জীবনযাত্রার ছবি তোলা। বছরের পর বছর নিকিতা ফ্রিল্যান্স ট্রাভেল ব্লগার হিসেবে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের অজানা গল্প তুলে ধরেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাদের জীবনযাত্রা সম্পর্কে জেনেছে। শুধু নিজের দেশের সৌন্দর্য দেখারই সময় পায়নি। তাই সে ঠিক করেছে এবার নিজের দেশকেই নতুন করে চিনবে, জানবে। সেই ভাবনা থেকেই তার পা এবার বাংলাদেশের উত্তর পূর্ব কোণে, জাফলংয়ের দিকে। জাফলং, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এখানে পাহাড়, নদী, ঝর্ণা রয়েছে, যা নিকিতার মতো একজন ট্রাভেল ব্লগারের জন্য উপযুক্ত স্থান। সে সিলেট শহরে না নেমে সোজা ঢাকা থেকে জাফলং চলে যায়। সেখানে একটি বিলাসবহুল রিসর্টে উঠে আরামদায়ক শাওয়ার নিয়ে বেরিয়ে আসে। তার শরীরে এখনও মৃদু সুগন্ধি ভাসছে। হালকা পোশাক পরে সে যখন রুমের মনোরম পরিবেশে এসে দাঁড়ালো, তখন তার ফোনে কল এলো। কল রিসিভ করতেই একটি মিষ্টি শিশু কণ্ঠ শোনা গেল। ফুফু, তুমি কোথায়? নিকিতার মুখে হাসি ফোটে। সে মধুর কণ্ঠে উত্তর দিল, আরে আমার সোনা, আমি তো একটু কাজে বের হয়েছি। হঠাৎ কলের অন্য প্রান্তে কেউ ফোনটি কেড়ে নেয়। পরক্ষণেই একটি উত্তেজিত কণ্ঠস্বর বলল, বাংলাদেশে তোর কী কাজ? তুই কোথায়? নিকিতার মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। সে একটু বিরক্তিকর সুরে বলল, এত উত্তেজিত হচ্ছ কেন? শান্তভাবে কথা বলো। তুই কোথায় সেটা আগে বল। নাদিমের কণ্ঠে অধৈর্য। নিকিতা একটু থেমে গভীর শ্বাস নিয়ে বলল, আমি সিলেট, জাফলংয়ে এসেছি। একা? তুই কি পাগল হয়ে গেছিস? দেখো ভাইয়া, আমাকে ছোট্ট বাচ্চার মতো ট্রিট করার চেষ্টা করো না। আমি 30 পেরিয়েছি, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারি। হ্যাঁ, তুই তো এখন মহাজ্ঞানী হয়ে গেছিস। নাদিমের কথায় তীব্র ব্যঙ্গের সুর। বিয়ের বয়স পার করে এখন বুড়ি হয়ে যাচ্ছিস। নিকিতা রেগে গেল। বিয়ের নাম নিও না তো। তোমরা কি বুঝবে আমার ব্যথা? নিকি, আমরা তোর ভালোর জন্যই। নিকিতা কথা শেষ করতে দিল না। আমার ভালো মন্দ আমি বুঝি। মাকে বলো আমি ঠিক আছি, 2 দিন পর ফিরব। এই বলে নিকিতা কট করে কলটা কেটে দিল। ফোনটা হাতে নিয়ে সে কয়েক মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। মায়ের শেষ কথাগুলো কানে বাজছে। একটা ভালো ছেলের খোঁজ পেয়েছি মা, বাংলাদেশি, দেখতে রাজপুত্রের মতো। তোর পছন্দ হবে দেখিস। জীবনসঙ্গী শব্দটা শুনলেই তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। অতীতের 2টি ভয়াবহ অভিজ্ঞতা মনের দরজায় শক্ত তালা এঁটে দিয়েছে। সেই তালা ভাঙার সাহস, ক্ষমতা কারণেই চাবিটা সে নিজেই ছুঁড়ে ফেলেছে অতল সমুদ্রে। কে আর সেই চাবি খুঁজে বের করবে? কে ভাঙবে তার মনের সেই দৃঢ় প্রাচীর? মা, ভাই, ভাবি সবাই কানাডা থেকে এসেছে শুধু বিয়ের আয়োজন করতে। নিকিতা জানে তার পরিবার তার ভালোর জন্যই এসেছে, কিন্তু সে একা থাকতে চায়। তার মনে সংসার কিংবা জীবনসঙ্গী নিয়ে কোনো স্বপ্ন নেই, কোনো আকাঙ্ক্ষা নেই। আজ মায়ের কথিত রাজপুত্রের মতো পাত্রের আসার কথা ছিল, তাই গতকাল থেকে বাড়িতে চলছিল নানা প্রস্তুতি। শুধু নিকিতার মনেই চলছিল অস্থিরতা। সে পালিয়ে যেতে চাইছিল ওই পরিস্থিতি থেকে, কিছুতেই পাত্রের মুখোমুখি হতে চাইছিল না। তারপর হঠাৎ করেই মাথায় একটা চিন্তা এলো, জাফলং যাওয়ার কথা 2 দিন পর, আজই কেন নয়? যেই ভাবা সেই কাজ। রাতারাতি সুটকেসে প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পরিবারের চাপে পড়ে বিয়ে করা একটা পিঁজরায় বন্দি হওয়ার মতো। কেন সে নিজের ইচ্ছার বিরুদ্ধে কারোর সঙ্গে জীবন বাঁধবে? যেভাবে একটা নদী নিজের গতিতে বয়ে চলে, তেমনি সেও চায় নিজের পথে চলতে।
হয়তো একদিন মা ভাই তাকে বুঝবে। তারা হয়তো বুঝবে স্বাধীনতা তার কাছে কতটা মূল্যবান। আর যদি না বোঝে, তবে সেটাও তার জন্য গুরুত্বপূর্ণ নয়। নিজের সঙ্গে সত্য থাকাটাই সবচেয়ে বড় কথা। টেলিফোনের পাশে রাখা নির্দেশিকাটা হাতড়ে নিকিতা ইন্টারকম নম্বরটা খুঁজে পেল। তরতর করে নম্বরগুলো টিপে খাবার অর্ডার করলো। অর্ডার দিয়ে টেলিফোন নামিয়ে রাখতেই তার নজর পড়ে পাশের আয়নাটার দিকে। একটু কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। চোখে পড়ে নিজের উজ্জ্বল চোখ দুটো, তাতে হাজার স্বপ্নের ঝিলিক, ঠোঁটের কোণে আত্মতৃপ্ত হাসি। নিকিতা নিজের চুলে হাত বুলিয়ে ভাবল, কি অসাধারণ এই চুলগুলো, ঠিক আমার স্বপ্নের মতোই অবাধ মুক্ত। সে নিজের চোখের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে ভাবল, এই চোখ দুটোতে যে কত স্বপ্ন লুকিয়ে আছে। নিজেকে সে একটি সুন্দর ফুলের মতো দেখে, যার সুঘ্রাণে নিজেই বিমোহিত হয়ে যায়। আমি সত্যিই অসাধারণ, নিকিতা মনে মনে বলল। তার চোখে আত্মবিশ্বাস, নিজের প্রতি ভালোবাসার মুগ্ধতা তাকে আরও শক্তিশালী করে তুলেছে প্রতিদিন। তার কাছে একা থাকা মানে নিঃসঙ্গতা নয়, বরং এটা তার কাছে অসীম সম্ভাবনার দ্বার খুলে দেয়। এই নিঃসঙ্গতায় সে নিজেকে আরও ভালো করে চিনতে পারে। নিজের পছন্দ অপছন্দ স্বপ্ন আকাঙ্ক্ষাগুলোকে গভীরভাবে অনুধাবন করার সুযোগ পায়। সে নিজেকে একটা উড়ন্ত ঘুড়ির মতো ভাবে, যা আকাশের বিশালতায় স্বাধীনভাবে ওড়ে, কোনো বাঁধন ছাড়াই। পর্ব 10। মেজর রায়ান সীমান্তের জাফলং এলাকায় অবৈধ অস্ত্র ও মাদক পাচারের বিষয়টি নিয়ে উদ্বেগে ভুগছে। বাংলাদেশে থেকে মেঘালয়ের দিকে চলমান এই অপরাধমূলক কার্যকলাপ তার মনে গভীর চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি সে এবং তার দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে একটি সংগঠিত পাচার চক্রের সন্ধান পেয়েছে। এই খবরে সে একদিকে উদ্বিগ্ন, অন্যদিকে কিছুটা আশাবাদী যে এবার হয়তো এই অপরাধ চক্রের মূলে আঘাত হানা সম্ভব হবে। মেজর রায়ান তার দৃঢ় কণ্ঠস্বরে মিটিং শুরু করলো। তার চোখে মুখে একাগ্রতা ও দৃঢ়তা স্পষ্ট। আমরা এখন একটি অত্যন্ত জটিল ও সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। জাফলং থেকে মেঘালয়ে যে অবৈধ পাচার চলছে, তা শুধু আমাদের দেশের জন্য নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। আমাদের দায়িত্ব এই চক্রকে সম্পূর্ণরূপে উৎখাত করা। লেফটেন্যান্ট করিম সামনে ঝুঁকে বসে জিজ্ঞাসা করল, স্যার, আমাদের কাছে এই মুহূর্তে কী ধরনের তথ্য রয়েছে? মেজর রায়ান একটু থামে, চিন্তিত মুখে উত্তর দিল, গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী পাচারকারীরা অত্যন্ত চতুরতার সঙ্গে কাজ করছে। তারা প্রধানত রাতের অন্ধকারকে কাজে লাগাচ্ছে এবং স্থানীয় গাইডদের ব্যবহার করছে। ফলে তাদের আটক করা আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। ক্যাপ্টেন আকরাম একটু চিন্তা করে বলল, স্যার, আমরা কি স্থানীয় জনগণের সহযোগিতা নিতে পারি? তারা হয়তো কিছু মূল্যবান তথ্য দিতে পারে। মেজর রায়ান বলল, হ্যাঁ, অবশ্যই, কিন্তু এটা করতে হবে অত্যন্ত সাবধানতার সঙ্গে। মনে রাখবেন, পাচারকারীদের চক্রে স্থানীয় কিছু লোকও জড়িত থাকতে পারে। সে একটু থেমে আবার শুরু করলো, আমাদের প্ল্যান হচ্ছে প্রথমত গোপনে নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা, দ্বিতীয়ত সীমান্তের বিভিন্ন কৌশলগত পয়েন্টে ছদ্মবেশী সৈন্য মোতায়েন করা। আমরা চাই পাচারকারীরা বুঝতেই না পারুক যে তারা নজরদারিতে আছে। লেফটেন্যান্ট সুমি উৎসাহের সঙ্গে প্রশ্ন করল, স্যার, পাচারকারীদের হাতে নাতে ধরার পর আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? মেজর রায়ান দৃঢ়তার সঙ্গে উত্তর দিল, ভালো প্রশ্ন সুমি। আমরা তাদের অবিলম্বে গ্রেফতার করব এবং কড়া জেরা করব। কিন্তু মনে রাখবেন, আমাদের মূল লক্ষ্য শুধু এই ছোট মাছগুলোকে ধরা নয়। আমরা চাই পুরো নেটওয়ার্কের বড় মাথাদের ধরতে। এজন্য আমাদের ধৈর্য ধরতে হবে, কৌশলী হতে হবে। ক্যাপ্টেন জাহিদ জানতে চাইল, স্যার, এই অপারেশনের জন্য আমাদের কতদিন সময় রয়েছে? মেজর রায়ান গভীর হয়ে উত্তর দিলেন, প্রাথমিকভাবে আমরা 2 সপ্তাহের জন্য প্ল্যান করেছি, তবে প্রয়োজনে এই সময়সীমা বাড়ানো হবে। মনে রাখবেন, এটা কোনো সাধারণ অপারেশন নয়, এটা একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমাদের ধৈর্য, সতর্কতা ও দৃঢ়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মাথা নেড়ে সম্মতি জানালো।
মেজর রায়ান উঠে দাঁড়ালো। তার চোখে দৃঢ় সংকল্প ঝলসে উঠেছে। সে শেষ করল, আমি চাই আপনারা সবাই মনে রাখবেন, আমাদের লক্ষ্য শুধু এই একটি চক্র ভাঙা নয়। আমরা চাই পুরো অঞ্চল থেকে পাচারের অপরাধ সম্পূর্ণরূপে নির্মূল করতে। এটা কঠিন হবে, তবে অসম্ভব নয়। আমি জানি আপনারা সবাই এই চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন এবং মনে রাখবেন, আমরা এই লড়াইয়ে একা নই। পুরো দেশ আমাদের সঙ্গে আছে। মেজর রায়ানের কথায় পুরো রুমে একটা উত্তেজনা ও দৃঢ়তার ঢেউ বয়ে যায়। সবার চোখে মুখে নতুন সংকল্প, একটি কঠিন কিন্তু মহৎ লক্ষ্যে পৌঁছানোর দৃঢ় প্রতিজ্ঞা। মিটিং শেষে রায়ান ধীর পায়ে নিজের কোয়ার্টারের দিকে এগিয়ে যায়। জুতা খুলে রাখতে রাখতে সে অনুভব করে কত ক্লান্তি জমে আছে তার শরীরে। ইউনিফর্ম খুলে হ্যাঙ্গারে টাঙাতে টাঙাতে উপলব্ধি করে এই পোশাকের সঙ্গে তার সমস্ত শক্তিও খুলে রেখে দিচ্ছে। রায়ান বাথরুমে ঢুকে মুখে জলের ঝাপটা দিয়ে আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে চমকে ওঠে। চোখের নিচে গভীর কালি, কপালে চিন্তার রেখা। এই কি সেই দৃঢ় মেজর রায়ান যে কিছুক্ষণ আগে তার টিমকে উদ্দীপ্ত করছিল? রুমে ফিরে সে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করল, কিন্তু ঘুম এলো না। মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নানা চিন্তা, মিশনের জটিলতা, সম্ভাব্য বিপদ, টিমের নিরাপত্তা। এই দায়িত্বই তার জীবন। পর্ব 11। অক্টোবরের সোনালি রোদে ঝলমল করছে প্রকৃতি। শরতের মৃদু হাওয়ায় দুলছে গাছের পাতা। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। এমন মনোরম দিনে জাফলংয়ের পথে পা রেখেছে নিকিতা। তার কাঁধে ঝোলানো ক্যামেরাটি তার সঙ্গী, যার মাধ্যমে সে ধরে রাখতে চায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তার পরনে জিন্স আর হালকা রঙের টপ। ফ্যাশনেবল পোশাকে তাকে জাফলংয়ের সবুজ পাহাড়, নীল নদী আর পাথুরে প্রকৃতির মাঝে চলমান আধুনিক পরীর মতো দেখাচ্ছে। নিকিতা চিকন এবং সুঠাম দেহের অধিকারী। তার কালো চোখ দুটো গভীর সাগরের মতো, যেখানে একবার তাকালে হারিয়ে যেতে ইচ্ছে করে। মুখের গঠন অত্যন্ত সুশ্রী। গালের হালকা লালিমা তাকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। চুলগুলো রেশমের মতো মসৃণ এবং ঝলমলে, কাঁধের ওপর দিয়ে নেমে আসা এক ঢেউয়ের মতো। নিকিতার হাসিতে অনির্বচনীয় মায়া আছে, যা তার চেহারাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। প্রতিটি অঙ্গভঙ্গি, তার চলার ধরন, সব কিছুতেই এক ধরনের এলিগেন্স ও সৌন্দর্য রয়েছে। তার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি। নিয়মিত এক্সারসাইজ এবং ডায়েট মেনে চলে, যা তার সুন্দর দেহ এবং স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে। সে এই মুহূর্তে জাফলংয়ের জনবহুল পথ ধরে হাঁটছে, তার হাঁটার ছন্দে আত্মবিশ্বাসের ঘোষণা। সে জানে প্রতিটি পদক্ষেপে তার দিকে কত চোখ ঘুরে যাচ্ছে। তার ঠোঁটে একটু বিদ্রূপের হাসি ফুটে উঠল, আবার শুরু হলো। সে মনে মনে ভাবল, এই পুরুষগুলো সব একই রকম, যেন জীবনে কখনো সুন্দর মেয়ে দেখেনি। নিকিতা সরাসরি কারো দিকে তাকাচ্ছে না, অথচ তার পরিপূর্ণ ঠোঁট, তীক্ষ্ণ চোখ এবং সুগঠিত দেহের প্রতিটি অঙ্গ চুম্বকের মতো পুরুষদের দৃষ্টি আকর্ষণ করছে। সে জানে তার সৌন্দর্য এমন যে লোকেরা থমকে দাঁড়িয়ে যায়। কত প্রপোজাল পেয়েছি মনেই নেই। সে নিজের মনেই হাসল। এরা ভাবে আমি এদের মধ্যে কাউকে বেছে নেব। হাহ, যেন আমি এদের মতো সাধারণ কারোর জন্য তৈরি। নিকিতা চোখের কোণ দিয়ে দেখে একজন পুরুষ তার দিকে এগিয়ে আসছে। সে আগেই জানতো লোকটা কি বলতে চায়। আরেকটা কাপুরুষ। সে ভাবল, এরা সবাই একই, শুধু দেখতে চায়, ছুতে চায়, কিন্তু আসল সৌন্দর্যের মর্ম বোঝার ক্ষমতা নেই। এই পুরুষগুলো শকুনের মতো সুযোগের অপেক্ষায় থাকে, তারপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু সে কোনো সহজ শিকার নয়। তার সৌন্দর্য তার অস্ত্র, তার আত্মবিশ্বাস তার ঢাল। আমার সৌন্দর্য আমার শক্তি, সে নিজেকে স্মরণ করিয়ে দিল। এই পুরুষগুলো কখনোই আমাকে বুঝবে না, আমাকে পাবেও না। নিকিতা মাথা উঁচু করে হাঁটতে লাগলো। তার প্রতিটি পদক্ষেপ বলছে সে অনন্য, অপ্রাপ্য এবং তার নিজের সৌন্দর্যের রানী।
সকালের নরম রোদ্দুর গাছপালার ফাঁক দিয়ে ঝিলিক দিয়ে ওঠে। নিকিতা তার ক্যামেরার লেন্স ঘুরিয়ে ফোকাস করে একটি অপূর্ব সুন্দর পাখির দিকে। লাল নীল পালকের এই পাখিটি জাফলংয়ের বিরল প্রজাতির পাখি। রাজেশ, দেখেছো ওই পাখিটাকে? কি অসাধারণ! নিকিতা উচ্ছ্বসিত কণ্ঠে বলল তার স্থানীয় গাইডকে। রাজেশ মৃদু হেসে বলল, হ্যাঁ দিদি, খুবই সুন্দর। এই এলাকায় এমন আরও অনেক বিরল প্রজাতির পাখি দেখতে পাবেন। নিকিতার ছবি তোলা শেষ হলে দুজন হাঁটতে থাকে গভীর জঙ্গলের দিকে। ঘন সবুজের মধ্যে সরু পথটা সাপের মতো এঁকে বেঁকে এগিয়ে চলেছে। সেই সঙ্গে ধীরে ধীরে পথটা পাথুরে হয়ে উঠেছে। রাজেশ সতর্ক করে বলল, দিদি, আর এগোনো ঠিক হবে না। নিকিতা হেসে একগুঁয়ে সুরে বলল, তুমি বড্ড ভীতু রাজেশ। রাজেশ চারিদিকে ভয়ার্ত চোখে তাকাতে তাকাতে বলল, চারপাশ বড় নীরব, সামনে কোনো বিপদ ওত পেতে থাকতে পারে। নিকিতা হাসল, ওসব কিছু হবে না, তুমি বরং আমার পিছু পিছু এসো। রাজেশ আরেকবার চেষ্টা করল, দিদি, আমি এই জঙ্গলের প্রতিটি কোণ চিনি, আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। এখানে এগোনো বিপজ্জনক। নিকিতার মেজাজ চড়ে গেল, সে থমকে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়ে রাজেশের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তুমি আমার গাইড, জেলার নও। আমি যা করছি তার জন্য আমি দায়ী। তুমি চুপচাপ আমার পেছনে আসো। নিকিতা এবার এগোতে শুরু করলো, তার চোখে উৎসাহের দীপ্তি। রাজেশ নীরবে অনুসরণ করছে, তার মুখে চিন্তার ছায়া। জঙ্গলের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে গাছপালা আরও ঘন হয়ে ওঠে। পাখির ডাকও কমে এসেছে, শুধু পাতার খসখস শব্দ আর দূরে কোথাও একটা অচেনা প্রাণীর ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই তারা একটা বিশাল ফাঁকা জায়গায় এসে পড়ল। চারিদিকে উঁচু পাথরের দেয়াল, মাঝখানে একটা বিশাল গর্ত। এটা কি রাজেশ? নিকিতা জিজ্ঞেস করলো। এটা একটা পুরনো পাথর খনি দিদি, অনেক দিন আগে এখানে পাথর কাটার কাজ হতো। নিকিতা জায়গাটির ছবি তুলতে তুলতে উৎসাহের সঙ্গে বলল, এই খনির ইতিহাস জানো? কবে থেকে এখানে পাথরটা কাটা হতো? এই পাথর খনির ইতিহাস অনেক পুরনো, প্রায় 200 বছর আগে থেকেই এখানে পাথর কাটার কাজ চলছিল। এই অঞ্চলের চুনা পাথর খুবই উন্নত মানের, দেশের নানা প্রান্তে এই পাথর রপ্তানি হতো। তাই নাকি? এখন কেন বন্ধ হয়ে গেল? কিছুদিন আগে পর্যন্ত এখানে কাজ চলছিল, পরিবেশের ক্ষতি হচ্ছে দেখে সরকার এই খনি বন্ধ করে দিয়েছে। নিকিতা চারপাশে তাকিয়ে বলল, বুঝলাম, কিন্তু এখানে কাজ করা তো খুব বিপজ্জনক ছিল, তাই না? রাজেশ মাথা নেড়ে সায় দিয়ে বলল, হ্যাঁ দিদি, খুবই ঝুঁকিপূর্ণ কাজ ছিল। অনেক শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। তবে এই খনি থেকে যে পাথর পাওয়া যেত তা দিয়ে অনেক সুন্দর সুন্দর ঘরবাড়ি, মসজিদ, মন্দির তৈরি হয়েছে। নিকিতা বিস্ময়ে বলল, বাহ, কি অসাধারণ! এই খনির পাথর দিয়ে তাহলে কত ইতিহাস গড়া হয়েছে। তার চোখে কৌতূহলের ঝিলিক। সে আস্তে আস্তে এগিয়ে গেল খনির কিনারার দিকে। রাজেশ বলে উঠল, দিদি, ওদিকে দয়া করে যাবেন না। নিকিতা শুনল না, এগিয়ে চলল। হঠাৎ কানে আসে কয়েকজন মানুষের কথোপকথন। কাউকে দেখা যাচ্ছে না। নিকিতা রাজেশের দিকে তাকালো। রাজেশের চোখে মুখে উদ্বেগের ছাপ। দিদি, চলুন আমরা ফিরে যাই। নিকিতা এবারও শোনেনি তার কথা। সে সাবধানে এগোতে থাকে আওয়াজের দিকে। একটা বড় পাথরের আড়ালে লুকিয়ে সে দেখে কয়েকজন লোক বড় বড় বাক্স নামাচ্ছে একটা ট্রাক থেকে। তাদের হাতে অস্ত্র। নিকিতার বুক ধক করে উঠলেও ভয় পেল না। এখানে নিশ্চয়ই কিছু গোলমাল আছে। এই নির্জন পরিত্যক্ত খনিতে হঠাৎ করে এত লোকজন আর গাড়ির উপস্থিতি স্বাভাবিক নয়। লোকগুলোর হাবভাবও সন্দেহজনক। তারা চারপাশে বারবার তাকাচ্ছে, কেউ দেখছে কিনা তা নিশ্চিত করতে। তাদের হাতে অস্ত্র। মালামাল নামানোর কাজে তো অস্ত্রের প্রয়োজন পড়ে না। এই জিনিসটি নিকিতার মনে দৃঢ় ধারণা জন্মালো যে এটা নিঃসন্দেহে কোনো অবৈধ কার্যকলাপ। সে সাবধানে তার ক্যামেরা তুলে ধরল, কয়েকটা ছবি তুলে ফেলল দ্রুত। হঠাৎ একটা শব্দ হয় পেছনে। নিকিতা ঘুরে দেখল রাজেশ পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। আপনি ভুল জায়গায় এসে পড়েছেন, অনেকবার মানা করেছি, শুনলেন না। রাজেশের কণ্ঠ কঠিন।
নিকিতা অবাক হয়ে বলল, রাজেশ, তুমি কি করছো? রাজেশ চিৎকার করে ডাকলো, ওরে শালারা, এদিকে আয়, একজন ফাঁদে পড়েছে। মুহূর্তের মধ্যে কয়েকজন সশস্ত্র ছুটে এলো সেখানে। তারা নিকিতাকে ঘিরে ফেলল। এই মেয়েটা আমাদের ছবি তুলেছে, গর্জে উঠল রাজেশ। নিকিতা দৃঢ়কণ্ঠে বলল, হ্যাঁ তুলেছি। তোমরা যা করছো তা নিশ্চয়ই কোনো ইলিগাল কাজ। একজন লোক এগিয়ে এলো, দেখতে কুচকুচে কালো, মাথায় টাক, পেটটা এমন ফুলে আছে মনে হয় গোটা জাফলংয়ের পাথর গিলে ফেলেছে। তার চেহারা ক্রূরতার ছাপ। কথা কম বলে চুপচাপ আমাদের সঙ্গে চল। নিকিতা গলা উঁচিয়ে বলল, আমি কোথাও যাব না। লোকটা বলল, রাজেশ, মেয়েটাকে ভেতরে নিয়ে চল। রাজেশ নিকিতার হাত ধরে টানতে লাগলো। নিকিতা প্রাণপণে বাধা দেয়, ছাড়ো আমাকে, তোমরা এর শাস্তি পাবে। বিরক্ত হয়ে একজন সন্ত্রাসী সজোরে চড় মারল তার গালে। নিকিতার চোখে তারা ভেসে ওঠে, তবে সে কাঁদল না। তাকে জোর করে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় খনির গভীরে। একটা অন্ধকার সুড়ঙ্গ পথ ধরে তারা হাঁটছে। নিকিতা বারবার চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে নেওয়ার, প্রতিবারই ব্যর্থ হয়। কিছুক্ষণ পর একটা বড় হলঘরের মতো জায়গায় এসে পৌঁছালো। সেখানে আরও অনেক লোক ছিল, সবার হাতেই অস্ত্র। দেয়ালে টাঙানো বড় বড় মানচিত্র, টেবিলের ওপর অসংখ্য কাগজপত্র ছড়ানো। একজন মোটাসোটা লোক এগিয়ে এলো। এ আবার দেখতে ভালো মানুষের মতো, চোখে সোনালি ফ্রেমের চশমা, মনে হচ্ছে সেই এই দলের সর্দার। লোকটা বলল, কে এই মেয়ে? রাজেশ বলল, স্যার, এই মেয়েটা আমাদের অপারেশনের ছবি তুলেছে। লোকটা নিকিতার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকালো। তুমি কি জানো কতটা বিপদে পড়েছ? নিকিতা দৃঢ়কণ্ঠে বলল, আমি জানি, তোমরাই বিপদে পড়েছ। পুলিশ শিগগিরই এখানে এসে পড়বে। সর্দার হো হো করে হেসে উঠল, সাহস আছে তোমার, এখনও কথা বলছো, কিন্তু এখানে পুলিশ আসবে কি করে? এই এলাকা আমাদের নিয়ন্ত্রণে। নিকিতা এই দেশের আইনকে ভরসা করে না, নিজেকেও কারো সামনে দুর্বলভাবে প্রকাশ করতে চায় না। তাই সে দাপট নিয়ে বলল, তোমরা যত বড় অপরাধী হও না কেন, আইনের হাত থেকে বাঁচতে পারবে না। সর্দার চটে গেল, এই মেয়ে তো অনেক কথা বলে। সে দুজন লোককে ইশারা করতেই তার ইশারায় দুজন গুন্ডা নিকিতার দিকে এগিয়ে এলো। তাদের চোখে মুখে নিষ্ঠুরতা। পরিস্থিতি আরও জটিল হতে চলেছে। নিকিতার বুকের ভেতরের জমিন কেঁপে ওঠে। সে নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করে, গম্ভীর স্বরে বলল, তোমরা যা করছো তা অন্যায়, এর শাস্তি তোমাদের পেতেই হবে। সর্দার হাসল, তার হাসিতে বিদ্রূপের সুর। শুনছো তোমরা, এই মেয়ে আমাদের শাস্তি দেবে। সে আবার নিকিতার দিকে তাকালো, তুমি জানো না তুমি কোথায় এসে পড়েছ। এইখানে আইন কানুন চলে না, এখানে চলে শুধু আমাদের হুকুম। নিকিতা বলল, তোমাদের এই অবৈধ কার্যকলাপ চিরদিন চলবে না, একদিন না একদিন এর পরিণতি ভোগ করতে হবে। সর্দার চেঁচিয়ে উঠল, চুপ কর, আর একটা কথা বললে তোর জিভ কেটে ফেলবো। নিকিতা চমকে গেলেও পিছু পা হলো না। তোমরা যত ভয় দেখাও, আমি ভয় পাবো না। সর্দার নিকিতার কাছে এসে তার চুল মুঠ করে ধরে বলল, তোর সাহসের দাম চুকাতে হবে, দেখি কতক্ষণ এই সাহস ধরে রাখতে পারিস। নিকিতার চোখে যন্ত্রণার ছায়া পড়ে, তবুও আর্তনাদ করে না। তার চোখে অদম্য সাহসের ঝলক। সর্দার চিৎকার করে বলল, এই মেয়েটাকে নিয়ে যা, দেখি কতক্ষণ টিকতে পারে। দুজন লোক নিকিতাকে ধরে টানতে লাগলো। নিকিতা প্রাণপণে বাধা দেয়, তার শক্তি ক্রমশ কমে আসছে। এই পরিস্থিতি থেকে বের হওয়া সহজ হবে না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় একটা অন্ধকার রুমের দিকে।